আমরা এখন শুরু করব পাকস্থলী। তো আমি যখন পড়াচ্ছিলাম, স্টুডেন্ট যখন আমাদের প্লেলিস্টটা দেখেছে, দেখার পর কয়েকটা প্রশ্ন আসছে এবং এখানে কিছু পাপ মোচনের আমি একটু সময় নিতে চাই। প্রশ্ন হলো যে সিকোয়েন্স কি? দেখো, আমি যখন প্রথমে আপনাদের শর্করা পরিপাক অংশটা পুরোটা কভার করে দিয়েছি, তখন কিন্তু শর্করার পরিপাক বেসিক্যালি হয় মুখে এবং নিচে অন্ত্রে। পাকস্থলীতে শর্করার পরিপাক হয় না, এই জন্য আমি ওই জায়গায় কিন্তু পাকস্থলী পড়াই নাই। আমি এখন শুরু করব প্রোটিন পরিপাক, যেহেতু প্রোটিন পরিপাক শুরু করব এবং প্রোটিনের সবচেয়ে বেশি পরিপাক হয় পাকস্থলীতে, তাহলে এই সময় এসে আমি পাকস্থলী পড়াবো। তাহলে বইতে যে সিকোয়েন্সটা আছে আপনি ওইটা অনুযায়ী পড়বেন, আমাদের প্লেলিস্টেও সবই পাবেন। বাট আপনাকে যেটা করতে হবে সেটা হলো বেস্ট সিকোয়েন্স ফলো করতে হবে। এখন আমি যে সিকোয়েন্সটা দিচ্ছি এটা বেস্ট সিকোয়েন্স। যখন আপনার ক্লাস বা এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আপনি সব জানেন, বইয়ের সবগুলো টপিকেই কভার হয়ে গেছে। তো আমরা এই সিকোয়েন্স নিয়ে কথা বললাম। হ্যাঁ, সিকোয়েন্সটা আপনি একদমই চিন্তিত হবেন না। সেকেন্ড ইয়ার যারা আছে, নিউ সেকেন্ড ইয়ার, তাদের মধ্যে কিন্তু এই প্রবলেমটা থাকে না। যারা নিউ ফার্স্ট ইয়ার তারা একটু চমকে যায়, আচ্ছা এটা এরকম কেন। তো এটা কোনো ইস্যু না। 2 নম্বর ইস্যু হচ্ছে আমি কিন্তু অ্যামাইলেস এই এনজাইমটাকে ভুলে আইসোমল্টেজ বলছি। কি বলছি? আইসোমল্টেজ। দেখেন, আপনারা যখন বই পড়ছেন, বই পড়ার পর কেউ কেউ আমাকে বলছেন যেটা অ্যামাইলেজ হবে নাকি আইসোমল্টেজ হবে। বইটা সঠিক, তাহলে আমি ওই জায়গায় পড়ানোর সময় ওটা জাস্ট স্লিপ অফ টাং যখন হয়ে গেছে, কন্টিনিউয়াসলি ওইটাই হয়েছে। তাহলে বইতে যেটা আছে ওটা অ্যামাইলেজ হবে। তাহলে শর্করা পরিপাকের যেখানেই আমি আইসোমল্টেজ ভুলে বলে ফেলছি ওটা অ্যামাইলেজ করবেন। আরেকটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো ডিজিউশিয়া। তো ডিজিউশিয়ার ক্ষেত্রে আমি বলেছিলাম যে যদি আমাদের লালা নিঃসরণ বন্ধ হয়ে যায়, আমাদের গিলতে অসুবিধা হয়। ওকে, ওটা কিন্তু ডিজিউশিয়া না, ওটা অন্য টার্ম। তো ডিজিউশিয়া আসলে কি? ডিজিউশিয়া শব্দের অর্থ হলো ডিজ মানে অল্টার হয়ে যাওয়া, মানে যেটা ইজি ছিল সেটা ইজি নাই, এটা ডিজি হয়ে গেছে। তাহলে ইজি এবং ডিজি ব্যাপারটা কমপ্লিটলি উল্টা। হোয়াট ইজ ডিজ? ডিজ মানে দ্যাট ইজ নট নর্মাল, স্বাভাবিক যে জিনিসটা ওইটার নাই। আর জিউশিয়া শব্দের অর্থ হলো টেস্ট। কি? টেস্ট। তাহলে হোয়াট ইজ ডিজিউশিয়া? যখন আমাদের মুখে লালা থাকবে না তখন আমাদের ডিজিউশিয়া হবে, মানে আমরা কোনো খাবারের টেস্ট পাবো না। তাহলে আমি একটু বলি আপনাকে, আমাদের যখন জ্বর হয়, আমাদের শরীরে যখন জীবাণু আসে, তখন দেখবেন যে খাদ্য খাচ্ছে কিন্তু খাওয়ার সময় একটা মেটালিক টেস্ট পাচ্ছি। মেটালিক টেস্ট মানে একটা আলাদা টেস্ট। কিংবা সব খাবার মিষ্টি লাগতেছে, পানি খাইতেছি মিষ্টি, খাবার খাইতেছি মিষ্টি, কিংবা সব খাবারে টক লাগতেছে, খাইতে পারতেছি না। ওই ফিলিংটার নাম হচ্ছে ডিজিউশিয়া। তাহলে হোয়াট ইজ ডিজিউশিয়া? আমরা কিন্তু সবাই ডিজিউশিয়া ফিল করি। কখন? আমাদের জ্বর হইলে ভালো লাগে না, আইদার সব খাবার টক লাগে, সব খাবার মিষ্টি লাগে, কিন্তু কোনো খাবারই কিংবা সব খাবারই আমাদের মেটালিক লাগে, মানে লোহা খাইতেছি এরকম মনে হইতেছে। সো দ্যাট ইজ কল্ড ডিজিউশিয়া। তাহলে আমি আরেকবার বলছি, আমরা বেস্ট সিকোয়েন্সে পড়ছি। 2 নম্বর হচ্ছে আইসোমল্টেজের জায়গায় আপনারা অ্যামাইলেজ লিখবেন, ওটা আমি ভুল করেছি। আর ডিজিউশিয়াটা আমি আজকে কারেকশন করে দিলাম যে এটা অ্যাকচুয়ালি অল্টার্ড টেস্ট। স্বাভাবিক টেস্ট না এসে সব খাবারই সেম টেস্ট আসতেছে এবং বাজে ফিলিং হইতেছে, আমাদের বমি বমি লাগে, খারাপ লাগে, তাই না? দ্যাট ইজ কল্ড ডিজিউশিয়া। তাহলে হোয়াট ইজ ডিজিউশিয়া? যখন টেস্ট বা স্বাদটা অল্টার হয়ে যায়। আমরা কি শুরু করলাম? পাকস্থলী। কি শুরু করলাম? পাকস্থলী। পাকস্থলী কিন্তু স্টোমা শব্দটা দ্বারা শুরু হয়েছে, দ্যাট ইজ কল্ড মাউথ। তো দেখো, এইটা আমাদের পাকস্থলী, এইটা কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত দেন বৃহদান্ত, রাইট? ঠিক কিনা? তাহলে বলো তো, এই ক্ষুদ্রান্ত বৃহদান্তের মুখ কোনটা? এটা না? আমাদের তো এখানে একটা মুখ আছে, এটা একটা মুখ, দেন এটা আর একটা মুখ, যে খাবারটা এখানে এসে দেন আমরা এখানে ঢুকাইতেছি, এখান থেকে খাবারটা এই মুখ দিয়ে ঢুকাইতেছি। সো এটা একটা মাউথ হিসেবে কাজ করতেছে। আচ্ছা, সব খাবার এখানে আসলো, দিস ইজ মুখ, মুখের পর অন্য জায়গায় যাবে। সো দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড স্টোমাক বা স্টোমা বা মুখ। তাহলে স্টোমাকের মিনিংও কিন্তু মুখ হয়, ঠিক আছে? সো হেয়ার ইজ স্টোমাক। স্টোমাক আমাদের দেহে কোথায় থাকে? তাহলে আমরা এখন স্টোমাকের অবস্থান পড়ব। কি পড়ব? অবস্থান। আমি একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের দেহ, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। ডায়াফ্রামের নিচে থাকে উদর এবং উপরে থাকে হচ্ছে বক্ষ, উদর গহ্বর এবং বক্ষ গহ্বর। ওকে, আমাদের কিন্তু মাঝখানে একটা কিন্তু সেপারেশন থাকে একটা পেশি দ্বারা, এই পাশ থেকে ওই পাশে, মানে একটা বিশাল পেশি আছে এখানে। তো পরিপাক নালীগুলোকে নিচে রাখে, নিচে যায়, ফলে আমাদের ফুসফুসটা প্রসারিত হয়ে শ্বাস নিতে পারে। সবগুলোকে নিচে নামায় দেয়, তখন আমাদের ফুসফুস প্রসারিত হতে পারে।
তো যাই হোক না কেন, দ্যাট ইজ কল্ড ডায়াফ্রাম। তো পাকস্থলীটা কোথায়? এই যে দেখো, এখানে থাকে আমাদের হার্ট, এখানে থাকে আমাদের লাংস, তাহলে পাকস্থলী থাকে এই যে এই জায়গায়। কোথায় থাকে? এখানে। তাহলে বলো তো পাকস্থলীর অবস্থান কোথায়? তোমরা বলবা বক্ষ গহ্বরে? না, উদর গহ্বরে থাকে পাকস্থলী। ডায়াফ্রামের কোথায় থাকে? নিচে থাকে, তাই না? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এই যে পাকস্থলীটা পাইছি, এখন পাকস্থলীর পার্টগুলো আমরা পড়বো। পাকস্থলীর কি পড়বো? পার্ট বা পরিচয় পড়বো। দেখো, পাকস্থলী প্রথমে তো একটা থলির মতো। কি থলি? এটা একটা থলি বা স্যাক বা থলি, এবং এটা পেশি নির্মিত থলি। কি নির্মিত থলি? পেশি। এই পেশিটা কেন থাকে জানেন? খাবার যখন এখানে আসে, এর গায়ে যে পেশিগুলো থাকে খাদ্যটাকে মোচড় দেয়, চাপ দেয়, ভেঙে ফেলে। তাহলে এর গায়ে কি পেশি থাকতে হবে না? ইয়েস। তাহলে পাকস্থলী একটা থলি যেটা পেশি নির্মিত, এবং এই পেশির উপর আমাদের যেহেতু নিয়ন্ত্রণ নাই, তাহলে আমরা এই পেশিটাকে বলবো অনৈচ্ছিক পেশি। ইচ্ছার কোনো কাজ নাই এটার উপরে, আমি চাইলে এইটাকে সংকোচন প্রসারণ করতে পারবো না। দিস ইজ অনৈচ্ছিক পেশি। ঠিক আছে? দুই নম্বর কি? পাকস্থলীটা হচ্ছে একটু দেখো এই জায়গাটা। পাকস্থলীটা যখন আমরা ছোট থাকি এরকম থাকে, মানে 1 আউন্স পরিমাণ খাবার সে নিতে পারে জন্মের পর। ঠিক আছে? তাহলে জন্মের পর কোনো একটা বাচ্চাকে আমরা বারবার খাইলে তো সে বমি করবে, কারণ তার পাকস্থলীতে তো জায়গা নেই, মাত্র 30 ml ধরে খাবার। তাহলে তুমি যে ঠেসে ঠেসে একটা ছোট বাচ্চাকে খাওয়ায়, সে তো বমি করবে। এরপর পাকস্থলীটা যখন আমাদের একটু বয়স বাড়ে, আমরা যখন তরুণ হয়ে, এটা 1-1.5 লিটারের মতো হয়ে যায়, 1 লিটার 1.5 লিটার এরকম হয়ে যায়, একটু বড় হয়। ওকে, আর যখন আমরা আরো বড় হই, এটা 2-3.5 এই পর্যন্ত বড় হয়। মানে ধীরে ধীরে পাকস্থলীটা বড় হচ্ছে। আপনাকে কিন্তু জানতে হবে না যে পাকস্থলীটা কোন বয়সে কত বড় হয়, বাট জেনে রাখতে পারলে ভালো, এবং এইটা আপনি আজমল স্যারের বই থেকে পড়বেন। ঠিক আছে? তাহলে পাকস্থলীর বয়সের সাথে সাথে সাইজ কেমন হয় এটা আমরা শিখলাম। সাইজ মানে সে আসলে কতটুকু ফ্লুইড ধারণ করতে পারে। ঠিক আছে? ওকে, এবার চলে আসি পাকস্থলীর পার্টে। একটু দেখো তোমরা, পাকস্থলীর এই যে একটা অংশ, এটা একটা অংশ না? এই যে এটা একটা অংশ, রাইট? আর কি আছে? এই যে দেখো, এইটা একটা অংশ। আর কি আছে? এটা একটা পুরোটাই অংশ, রাইট? এটা একটা অংশ। তাহলে পাকস্থলীর মোটামুটি আমরা কয়টা অংশ পেলাম? পাকস্থলীর আমরা 4টা অংশ পেলাম। কয়টা? 4টা। দেখো এবার এই প্রান্তটা, এই যে এখানে যেটা দিছি, বলতো এটা হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে না? হৃৎপিণ্ডের কাছাকাছি না? তাহলে আমরা এই প্রান্তটার নাম কি দিব? কার্ডিয়াক প্রান্ত। যেহেতু এই অঞ্চলটা হৃৎপিণ্ডের কাছাকাছি আছে, এই জন্য আমরা এই প্রান্তের নাম দিলাম কার্ডিয়াক বা হৃৎপিণ্ডীয় প্রান্ত। কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড। ঠিক আছে? এবার দেখো এই প্রান্তটার নাম কি হবে? আচ্ছা, খাবার যদি এই জায়গায় আসে, তাকে 2 থেকে 6 ঘন্টা এখানে রাখতে হয়। খাবার যতক্ষণ ওখানে থাকবে, খাদ্যের পরিপাকটা তত চমৎকার হবে। খাবার কতক্ষণ থাকে? 2 থেকে 6 ঘন্টা। এই যে আপনি দীর্ঘ সময় খাবারটা এখানে রাখতেছেন, খাবারটাকে তো আটকায় রাখতে হবে। বলতো এই খাবারটাকে কে, কোন গার্ড এটাকে আটকে রাখে? উপরেরটা না নিচেরটা? নিচেরটা। তুমি যদি এটা খুলে দাও, খাবারগুলো কিন্তু এই পাশে চলে আসবে। তাহলে এখানে এই দরজাটা কিপিং করে বা রক্ষা করে কে? উইকেট কিপার যেমন থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি গেট কিপার। এই অঞ্চলটাকে কি বলবো? দে আর গেট কিপার। গেট কিপারকে বায়োলজিতে বলা হয় পাইলোরাস। কি বলে? পাইলোরাস। পাইলোরাস শব্দের অর্থ গেট কিপার। তাহলে বলতো এই গেট কিপিং অঞ্চলটার নাম কি আমরা পাইলোরিক প্রান্ত দিতে পারি না? এই প্রান্তটার নাম হচ্ছে কার্ডিয়াক প্রান্ত, কারণ হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে। আর এই প্রান্তটার নাম হচ্ছে পাইলোরিক প্রান্ত। হোয়াট ইজ পাইলোরিক? এটাকে কার্ডিয়াক প্রান্ত, কারণ এটা হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে, হৃৎপিণ্ডের দিকে থাকে। আর এইটার নাম পাইলোরিক প্রান্ত, কারণ এই পাইলোরিক শব্দের অর্থ হলো গেট কিপার। সে আসলে খাদ্যটাকে আটকে রাখে, এবং খাদ্যের যখন কাজ শেষ হয়ে যায়, তখন সে আবার খুলে দেয় রাস্তা। আচ্ছা, যাওয়ার সময় আবার বলে না, বেশি জোরে যায়ও না, কারণ এই জায়গায় কিন্তু পরিপাক ভালো করে যদি হইতে চাও, তাহলে অল্প অল্প করে খাদ্য পাঠাবে সে। তাহলে সে কি করে? বন্দি করে রাখতেছে এদেরকে 2 থেকে 6 ঘন্টা,
আবার যখন ছাড়তে হবে তখন কতটুকু ছাড়তে হবে সেটাও সে ঠিক করতেছে। তাহলে সে কিপার না, সে গার্ড না এখানকার? ইয়েস, গার্ড। তাহলে দুইটা প্রান্ত পেলাম, হেয়ার ইজ কার্ডিয়াক প্রান্ত হৃৎপিণ্ডের কাছে থাকে, হেয়ার ইজ পাইলোরিক প্রান্ত বা গেট কিপার। এখন বাকি রইল এই যে এটা একটা চূড়া না, এটা ডোম না? ইয়েস, দিস ইজ ডোম। ডোমকে বায়োলজিতে বলে ফান্ডাস। কি বলে? ফান্ডাস। ফান্ডাস শব্দের অর্থ হলো ডোম। ওকে, এই যে দেখো আমরা মায়ের পেটে থাকি, মায়ের জরায়ুতে থাকি, একটু খেয়াল করে দেখো এই যে অঞ্চলটা এটা নিচের দিকে থাকে, হ্যাঁ, এটা হচ্ছে যোনিপথ বা ভেজাইনার দিকে থাকে। তাহলে এই অঞ্চলটা কি মায়ের জরায়ুর এই অঞ্চলের উপরের দিকে থাকে না? তাহলে এটা ডোম না? এটা একটা, তাহলে বলতো এই অঞ্চলটার নাম কি? ফান্ডাস। তাহলে যে অঞ্চলগুলো উপরে থাকে ডোমের মতো, ডোম তো বোঝেন মসজিদের উপরে এরকম ডোম থাকে, ডোম বোঝেন না? ডোম। সো দিস ইজ ডোম শেপ বা ফান্ডাস। ওকে, তাহলে বলো তো ফান্ডাসটা কেন ইম্পর্টেন্ট? এখানে যদি কোনো গ্যাস ফর্ম হয়, খাদ্য পরিপাকের সময় তো গ্যাস উৎপন্ন হবেই, তাহলে গ্যাসগুলো এই জায়গায় থাকে। কি কি গ্যাস এখানে থাকে এভাবে মনে রাখবেন, কোনো গ্যাস থাকে। কি গ্যাস থাকে? কোনো গ্যাস থাকে। সিও তে কার্বন ডাই অক্সাইড, এনতে হচ্ছে নাইট্রোজেন, ওতে হচ্ছে অক্সিজেন। তাহলে বলো তো আমাদের ফান্ডাসে কি কি গ্যাস থাকে? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এবং অক্সিজেন। তাহলে আমরা তিনটা পার্ট পেলাম, হৃৎপিণ্ডের দিকে কার্ডিয়াক প্রান্ত, আর যে গেট কিপিং অঞ্চল সেটার নাম হলো পাইলোরিক প্রান্ত, আর এটা ডোমের মতো, দ্যাট ইজ কল ফান্ডাস। আর এই মাঝখানে যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এটাই আসলে মূল বডি। এটা কি? মূল বডি, বা এটাকে বলা হয় দেহ। কি বলা হয় এটাকে? দেহ বা বডি। তাহলে আমরা চারটা অঞ্চল পেয়েছি, 1 কার্ডিয়াক প্রান্ত, 2 পাইলোরিক প্রান্ত, 3 ফান্ডাস, 4 হচ্ছে দেহ। তাহলে আমরা হৃৎপিণ্ডের মোটামুটি চারটা অংশ আমরা বুঝলাম, পেলাম। এখন যেটা জানতে হবে সেটা হলো, দেখো তো এইটা কিন্তু এই যে পাইপটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু একসময় এরকম ছিল। কেমন ছিল? এইরকম লম্বা। তারপর কি হয়েছে দেখো, এইরকম হয়েছে ছোটবেলায় জন্মের পর। তারপর কি হয়েছে, এই যে বাঁক, এই যে বাঁক যেটা রাস্তার, যেটা কার্ভেসার, কার্ভ অঞ্চল যেটা, এটা হয়েছে কি একটু এরকম বড় হয়ে গেছে, দেখছো? আর এই কার্ভটা হচ্ছে কি ভেতরের দিকে এবার ঢুকে গিয়ে এই যে ছোট একটা বাঁক হয়ে গেল। তো বলো তো তুমি যদি দুইটা রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়ে যদি যাও বেশি সময় লাগবে না এই রাস্তায় বেশি সময় লাগবে? ডাইরেক্টটাতে বেশি সময় লাগবে। তাহলে রাস্তার ওই বাঁকটা হচ্ছে বড় বাঁক, আর এটা হচ্ছে ছোট বাঁক, রাইট? তাহলে বলো তো এটা আমার দেহে যদি পাকস্থলী হয়, আমার ডান দিকে থাকে ছোট বাঁক, বাম দিকে থাকে বড় বাঁক। কোনটা? এই যে পুরাটাকে বলা হয় বাঁক। তাহলে আমরা লিখি এখানে বড় বাঁক। বাঁক মানে কি? বাঁকা, কার্ভ। এটার নাম কি? এই অঞ্চলটার নাম ছোট বাঁক। তাহলে এই ছিল আমাদের পাকস্থলীর পরিচয়। পাকস্থলী আমরা অবস্থান দেখেছি এখানে, যে ডায়াফ্রামের নিচে উদর গহ্বরে থাকে। পাকস্থলীর ধারণ ক্ষমতা সম্পর্কে আমরা হালকা ধারণা পেয়েছি, যে জন্মের সময় এটা 30 ml, ধীরে ধীরে এটা বাড়ে। বয়সন্ধিকালের সময় একরকম হয়, পূর্ণবয়স্ক এক ধরনের হয়, যেটা তোমরা আজমল স্যারের বই থেকে পড়ে দিবা। এবার প্রশ্ন হলো পাকস্থলীর পরিচয়। পাকস্থলীর পরিচয় মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টের কথা আমরা বলছি। খাদ্য হিসেবে জমা থাকে কোন জায়গায় জানো? এই জায়গায়। তারপর খাদ্যটাকে সে অনেকক্ষণ ধরে এখানে এনজাইম ঢেলে ঢেলে পরিপাক করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে জীবাণুগুলোকে মেরে ফেলে। আর একটা কাজ করে, সেটা হলো অনেকক্ষণ ধরে রেখে এটাকে ঘন সুপের মতো তৈরি করে, রাইট? কিসের মতো তৈরি করে? সুপের মতো। তো যাই হোক, খাদ্যটা যখন এখানে অনেকক্ষণ থাকে তখন যে খাদ্যটা সুপের মতো হচ্ছে, তরল, এই সুপটাকে বলা হয় কাইম। কি বলে? কাইম। এই দেখো কাইম শব্দের অর্থ হচ্ছে ফ্লুইড। বলতো সুপ মানে কি, কঠিন না ফ্লুইড? ফ্লুইড। তাহলে ফ্লুইড বা সুপকে বলা হয় কাইম। তাহলে বলতো পাকস্থলীতে যে খাবারটা পেস্টের মতো বা তরল হয়, সেই খাবারটাকে কি বলবো আমরা? কাইম বলবো। তাহলে কখনো যদি আমি বলি ডিওডেনামে কি আসে, আপনারা বলবেন পাকস্থলী থেকে তরল পদার্থগুলো আসে, তরল খাবারগুলো আসে। সেই তরল খাবারগুলোর নাম কি? কাইম। তরল খাবারগুলোর নাম কি? কাইম। তাহলে প্রশ্ন হলো মুখে, মুখে যখন খাবারটা আমরা দেই এটার নাম কি? এটার নাম কিন্তু হচ্ছে বোলাস। বোলাস মানে একসাথে অনেকগুলা, দলা, যেটার আরেকটা বাংলা মিনিং হচ্ছে মন্ড। তাহলে বলো তো মুখে আমরা খাবার দিলাম, চিবাই কোত করে গিলে খাইলাম, এখন যে জিনিসটা নামতেছে এটার নাম কি? কাইম। এটা কি স্যুপ? ভাত খাইছো, ভাতটা কি স্যুপ হয়ে নিচে নামে? না, দলা হয়ে নিচে নামে, দ্যাট ইজ কল বোলাস। তাহলে দেখো পাকস্থলীতে আসে উপর থেকে বোলাস বা মন্ড,
পাকস্থলীতে যেটা যায় সেটার নাম হচ্ছে তরল বা স্যুপ বা কাইম। তাহলে এখানে কাইম তৈরি হয় আর মুখে বোলাস তৈরি হয়, ঠিক আছে। যদিও তোমাদের বইতে এই কাইমের পাশে গিয়ে মন্ড লিখছে, মন্ড লেখাটা ঠিক হয় নাই। কাইমের পাশে কি কি লিখছে? মন্ড। কাইমের মিনিং কিন্তু মন্ড না, বোলাসের মিনিং হচ্ছে মন্ড। মন্ড মানে দলা, মুখে দলা হয়, দলাটা আমরা গিলে খাই, দ্যাট ইজ কল মন্ড বা বোলাস। পাকস্থলীতে পেস্টের মতো তরল হয়, দ্যাট ইজ কল স্যুপ বা কাইম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরো দুইটা জিনিস শিখবো। তাহলে আমরা কি শিখলাম? কাইম যে জিনিস এটা শিখলাম আমরা। এখন আমরা একটা স্পেশাল স্ট্রাকচার সম্পর্কে জানবো, বায়োলজিতে আছে, যেটা তোমাদের বারবার আসবে। সো নেক্সট টাইমে যেন তোমাদের কখনো এই জিনিসটা ভুল না হয় এবং সারা জীবনের জন্য মনে রাখবা, সেটা হলো স্ফিংটার। স্ফিংটার আর একটা হলো ভালভ। ভালভের আর এক নাম হচ্ছে কপাটিকা। এই দুইটা জিনিস আসলে কি জিনিস? ওকে, আচ্ছা, আমি যখন একটা ঘর থেকে আরেকটা ঘরে যাই, মাঝখানে দেখবে এরকম একটা পাতলা একটা কাঠ আছে, দ্যাট ইজ কল দরজা বা কপাট, রাইট? তাহলে এইটার নাম হচ্ছে কপাট। ওটা যেন আরো ছোট হয়, দ্যাট ইজ কল কপাটিকা। আবার বলো তো, কপাটিকা বুঝতে পারছো? কপাটিকা মানে এমন একটা জিনিস যেটা আমাকে সরাসরি আমার সামনে এসে বাধা দিচ্ছে, আমার সামনে দাঁড়ায় আছে, ঠেলে আমি ওই পাশে যাবো, দ্যাট ইজ কল কপাট। সাইজ ছোট হলে কপাটিকা। তাহলে আমাদের দেহের ভেতরে তো ছোট ছোট কপাট থাকবে, নাকি আমাদের বাইরে যত বড় কপাট আছে দরজা এরকম কপাট থাকবে? ছোট কপাট থাকবে, সো দ্যাট ইজ কল কপাটিকা বা ভালভ, ঠিক আছে। যেমন হৃৎপিণ্ডের, এটা যদি আমাদের হৃৎপিণ্ড হয়, এই যে এখানে কপাট আছে, এই যে দেখো, এই যে একটা পাল্লা, এই একটা পাল্লা, দ্যাট ইজ কল কপাট। যেহেতু ছোট এই জন্য এটার নাম কি? কপাটিকা। ছোট কপাট, তাহলে এটার নাম কি? কপাটিকা। কপাটিকাকে আমরা কি বলি? ভালভ, ঠিক আছে। এই যে এখানে ভালভ থাকে, এই যে এখানে ভালভ থাকে, এই যে এখানে ভালভ থাকে, আরো অনেক জায়গায় ভালভ থাকে। ভালভ মানে হচ্ছে কপাট, যেটা আমাদের সরাসরি বাধা দিচ্ছে। তাহলে এবার চলে আসে হোয়াট ইজ স্ফিংটার। স্ফিংটার হচ্ছে সার্কুলার মাসল। স্ফিংটার মানে কি? সার্কুলার মাসল। স্ফিংটার মানে কি? বৃত্তাকার পেশি। খেয়াল করে দেখো, এরা কি কপাটের পাল্লার মতো, দরজার পাল্লার মতো যে মাঝখানে আটকায় রাখছে? না, এরা বরং বৃত্তাকার পেশি। এই যে দেখো এটা, তো আমরা যদি বৃত্তাকার পেশিটাকে এরকম চাপ দিই, সংকুচিত করে, রাস্তা বন্ধ না? আবার যদি সংকোচন থামিয়ে নেই, শিথিল হয়ে গেল, দেখো আবার রাস্তা খুলে গেল। আবার চাপ দিলাম, বন্ধ। মানে বৃত্তাকার পেশি সংকুচিত হলে রাস্তা বন্ধ, বৃত্তাকার পেশি যদি রিল্যাক্স হয়ে যায়, দেখো রাস্তা খুলে যাচ্ছে। তাহলে এবার বলো তো আমাকে, তোমরা কি বুঝতে পারছো যে এইভাবেও রাস্তা বন্ধ করা যায়? আবার কপাটের মধ্যে এইরকম করেও রাস্তা বন্ধ করা যায়। তাহলে এটা হলো কপাট। আমার ডান হাতটা দেখো, রাস্তা বন্ধ করলাম, দ্যাট ইজ কপাট। বাট আমি যদি এইভাবে রাস্তা বন্ধ করি, এটাও কিন্তু এক ধরনের রাস্তা বন্ধ করা, দিস ইজ স্ফিংটার। তাহলে আমরা এখানে একটু লিখি, স্ফিংটার শব্দের অর্থ হলো বৃত্তাকার পেশি। বৃত্তাকার পেশি যারা সংকোচন হলে রাস্তা বন্ধ, আর যদি শিথিল হয় তাহলে রাস্তা ওপেন। সংকোচন বন্ধ, শিথিল খুলে গেল, সংকোচন বন্ধ, শিথিল খুলে গেল, রাইট? হোয়াট ইজ ভালভ? ভালভ মানে হচ্ছে এই যে এটা, এটা একটা রাস্তা, এই দেখো, বন্ধ, খুলে গেল, বন্ধ, খুলে গেল, ঠিক আছে। ভালভ মানে হচ্ছে একটা ফ্ল্যাপ বা পাতলা জিনিস, আর স্ফিংটার মানে হলো গোলাকার জিনিস। দুইটাই একই কাজ করে। এখন প্রশ্ন হলো, এখানে ভালভ না দিয়ে কেন এখানে স্ফিংটার দেওয়া হলো? এর কারণ হলো, অনেক খাবার আসে তো, এখানে যে পাতলা একটা দরজা দিতা, দরজা ভেঙে চুরে বাইরে হয়ে যেত। এখানে যদি দরজা দিতা, এই খাবারগুলোকে যখন চাপ দেয়, ফট করে ফেটে বাইরে হয়ে চলে যাবে। বেটার হলো চাপ দিয়ে আটকে রাখা। বাইর হতো দেখি কেমনে বাইর হবি তুই? চাপ দিয়ে আটকে রাখা। বাইর হতো দেখি কেমনে বাইর হবি? তাহলে যে চাপ দিয়ে যদি আটকে রাখতে চাও, অনেক বেশি জিনিস আটকে রাখতে চাও, তাহলে কি দিবা? ভালভ না স্ফিংটার দিবা? স্ফিংটার। আরো সহজ করে বলি, তুমি যে বাথরুমের চাপ আটকায় রাখছো 3 ঘন্টা ধরে, বাড়িতে গিয়ে বাথরুমে যাবা, তাই এবার বলো তো, বাথরুমের নিচে তোমার পায়ু ছিদ্রের মধ্যে যদি ছোট একটা পাতলা কপাটিকা দেওয়া হয়, কপাটিকা ভেদ করে কি তোমার রাস্তায় বাথরুম হয়ে যাবে না? হ্যাঁ, রাস্তায় বাথরুম হয়ে যাবে। তাহলে বলো তো কি হবে? এখানে কি দিতে হবে? এখানে দিতে হবে হচ্ছে স্ফিংটার, রাইট? তাহলে আমাদের পায়ু পথেও কিন্তু স্ফিংটার থাকে, কারণ অনেক চাপ, স্টুল বা পায়খানার চাপ আটকাইতে গেলে ওখানে কোনোভাবেই কপাটিকা দেওয়া যাবে না, ওখানে স্ফিংটার দিতে হবে, বৃত্তাকার পেশি দিয়ে আটকে রাখতে হবে। মনে থাকবে?
আচ্ছা, সো আমরা অনেক কিছু শিখলাম এখান থেকে। ওকে, তাহলে ভার্ব এবং স্ফিংক্টারও আমরা শিখলাম এখান থেকে। এবার চলে আসি আমরা পেশি এবং পাকস্থলীর সম্পর্কে একটা ধারণা নিয়ে আসি। এটা হলো পাকস্থলী। আমি যদি এই অঞ্চলটা একটু কেটে নেই তাহলে দেখো কি দেখা যায়। প্রথমে একটা আমরা এরকম লেয়ার পাবো, এরকম একটা লেয়ার পাবো। পাকস্থলীর দেয়ালে এরকম ছোট ছোট গর্ত থাকে, দেখছো? এই জায়গাটা যদি আমরা নেই, এই যে এই জায়গা, সো আমরা এইরকম দেখতে পাবো, ঠিক আছে? এর নিচে আমরা একটা লেয়ার দেখতে পাবো, আর একটা লেয়ার আছে এখানে। ওকে, এরপর আমরা একটা লেয়ার দেখতে পাবো, একবার বাইরের দিকেরটা আগে দিই, তারপর মাঝখানেরটা আমি দিচ্ছি। এইটা কিন্তু একটা পাতলা লেয়ার, পলিথিনের মতো আর কি, বা কাপড়ের মতো। এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ারটার নাম হচ্ছে সেরোসা। কি লেয়ার? সেরোসা। তাহলে বলো তো পাকস্থলীর একবার বাইরে কোন লেয়ার থাকে? সেরোসা। তাহলে একটু ভেতরে যদি চলে আসো, এই জায়গায় কি পাবা? আমি এখন এখানে কিছু দিচ্ছি না, একটু পরে দেব। এই এলাকায় থাকে কি? পেশি বা মাসকুলার লেয়ার। কি লেয়ার? পেশি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি পেলাম? প্রথমে আমরা বাইরে পেলাম সেরোসা, তারপর পেলাম পেশি। ওকে, তারপর এবার আমরা যেটা পাবো দ্যাট ইজ কল্ড মিউকোসা। এই যে যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ারটা, কালো লেয়ারটা, এটার নাম হলো মিউকোসা। কেন মিউকোসা? দেখো, মিউকোসা আসে মিউকাস থেকে। কি থেকে আসে? মিউকাস থেকে। আর তোমরা জানো মিউকাস মানে হচ্ছে তরল প্লাস পিচ্ছিল পদার্থ, তাই না? পিচ্ছিল তরলকে আমরা কি বলি? মিউকাস বলি। তাহলে যে স্তরটা সবসময় মিউকাস বা পিচ্ছিল তরল দ্বারা আবৃত থাকবে, এই লেয়ারটার নামই হচ্ছে মিউকোসা লেয়ার। তাহলে একেবারে বাইরে চলে আসো, এই লেয়ারটার নাম কি ছিল? সেরোসা। এটা পাতলা কিন্তু খুবই শক্ত লেয়ার, মানে একবারে বাইরের দিকে যেটা থাকে, মানে ফেটে বাইরে হওয়ার কোনো উপায় নেই। আর একবারে ভেতরে যদি আসো, হোয়াট ইজ দিস? দিস ইজ মিউকোসা। ওকে, আমরা কাজ করি, এটার নাম হচ্ছে আমরা 4 নম্বর লেয়ার দেই। তাহলে মাঝখানে স্টিল দুইটা লেয়ার আছে। কোনটা আছে? এই যে লাল যে লেয়ারটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড সাবমিউকোসা। কি এটা? সাবমিউকোসা। এই সাব মানে হচ্ছে নিচে বা পরে, নিচে বা পরে, তাই না? অ্যাসিস্ট্যান্টের নিচে সাব অ্যাসিস্ট্যান্ট, মানে অ্যাসিস্ট্যান্টের পরে সাব অ্যাসিস্ট্যান্ট, ব্যাপারটা এরকম। তাহলে এটা যদি মিউকোসা লেয়ার হয়, এরপরে যে লেয়ারটার নাম, এটার নাম হলো সাবমিউকোসা, মানে মিউকোসার পরের লেয়ার, মিউকোসার নিচের লেয়ার। ঠিক আছে? আর এই যে বাইরে দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড সেরোসা। তাহলে মাঝখানে একটা লেয়ার আছে, এই যে এখানে একটা মাঝখানে লেয়ার থাকবে। কি লেয়ার এটা? একটু আমি দেখাই তোমাদের। এই যে দেখো, এগুলো হচ্ছে পেশি, মাংস যেগুলো আর কি। তো পাকস্থলীর দৈর্ঘ্য বরাবর এরা থাকে, এই জন্য এটা, এই পেশিগুলোর নাম হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি। কিন্তু দৈর্ঘ্য পেশি, অনুদৈর্ঘ্য পেশি বা লঙ্গিটুডিনাল পেশি। এরা অ্যাকচুয়ালি পাকস্থলী সহ মানুষের দেহের দৈর্ঘ্য বরাবর থাকে। দৈর্ঘ্যকে অনুসরণ করে যারা থাকে তাদের নাম হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি। ঠিক আছে? এরপরে যেটা, এটার নাম হচ্ছে বৃত্তাকার পেশি। আমি ডট ডট দিচ্ছি, কেন দিচ্ছি আমি তোমাকে দেখাইতেছি। দেখো, এগুলো বৃত্ত না, কিন্তু এগুলো হচ্ছে পেশির মাথা, যেগুলো আমরা কেটে ফেলছি। তাহলে এই যে পেশিটা, এটা অ্যাকচুয়ালি এই পাশে থাকে, পাকস্থলীর চারপাশে এরকম বৃত্তাকারে থাকে। কি আকারে থাকে? বৃত্তাকারে থাকে। ঠিক আছে? তাহলে আমি যদি এই লেয়ারটা কেটে এখানে দেখাই, তাহলে দেখো না, যদি কেটে দেখাই, তাহলে ছোট ছোট ডট ডট তুমি পাবা না যে ওই পাশ থেকে একটা পেশি আসতেছে, ওর পেছনে একটা পেশি আসতেছে, মাথাটাকে আমি কাটছি, এটা এই পাশে এসে আবার এই পাশে চলে যাবে, গিয়ে আবার আসবে, তাই না? তাহলে বৃত্তাকার পেশি এরকম করে আমরা দেখতে পাবো। এরপরে আরেকটা পেশি লেয়ার আছে, দ্যাট ইজ কল্ড অবলিক পেশি, বাঁকানো পেশি। কি পেশি? অবলিক পেশি। অবলিক পেশি কিভাবে থাকে আমি দেখাই। এই যে এই পাশে থাকে, তাহলে একটা পেশি থাকে হচ্ছে লম্ব বরাবর। কি বরাবর? লম্ব বরাবর। এই যে বাইরের পেশিটা। এরপরে আরেকটা পেশি স্তর থাকে, সেটা হলো গোল বৃত্ত হয়ে থাকে, পুরো পাকস্থলীটাকে ঘিরে থাকে। এরপর একটা পেশি
ওরা বৃত্তাকারে থাকে, বাট ওরা একটু অবলিক, বাঁকা হয়ে, নট এই সাইডে, নট এই সাইডে, নট এই সাইডে, এর অ্যাকচুয়াল এই পাশে থাকে। তো দেখো কি হয়, এই 3 ধরনের পেশি থাকার কারণে এই পুরো স্তরটার নাম হলো পেশি স্তর। কি স্তর? পেশি স্তর। তাহলে বাইরে থেকে যদি চিন্তা করি, এটা কয় নম্বর স্তর? 2 নম্বর স্তর। কয় নম্বর স্তর? 2 নম্বর স্তর। প্রিয় স্টুডেন্ট, এবার আমি আপনাকে দেখাই যে এই পেশিগুলোর কাজ কি। যেটা একবারে বাইরে থাকে, অনুদৈর্ঘ্য, তাহলে এরা যদি সংকোচন করে, তাহলে বলতো পাকস্থলীটা ছোট হবে না? এই লম্বা পেশিগুলো যদি সংকোচন হয়, তাহলে পাকস্থলীটা ছোট হবে না? ছোট হলে খাদ্যটাকে চাপ দিচ্ছে না তারা? ইয়েস। এই পাশে শুধু চাপ দিলে হবে, এই পাশে চাপ দিতে হবে না খাদ্যটাকে? তাহলে এই বৃত্তাকার পেশিগুলো যদি সংকুচিত হয়, হয়ে খাদ্যগুলোকে চাপ দিবে না? বৃত্তাকার পেশিগুলো যদি সংকুচিত হয়, এই যে সেকেন্ড লেয়ার, খাদ্যকে চাপ দিবে, রাইট? এবার যেটা আমরা সেটা দেখবো হচ্ছে এই পেশিটা। তাহলে আপনি খাদ্যকে এই পাশে চাপ দিলেন, অনুদৈর্ঘ্য পেশি দ্বারা এই পাশে চাপ দিলেন। এখন খাদ্যটাকে যদি আপনি এই বরাবর দেন, তাহলে পুরো পাকস্থলীটা এরকম মোচড় দেয়। কি হয়? এই যে ডিরেকশনটা দেখেন, এরকম মোচড় দেয়। খাদ্যটাকে কি করে? মোচড় দেয়। বলে না আমার পেটটা খুব মোচড় দিতেছে, এরকম একটা মাঝে মাঝে ফিলিং হয় না? লাইক দ্যাট। তাহলে আমি আরেকবার বলি, পাকস্থলীর যে প্রাচীরটা আমরা যে এখান থেকে একটু নিছি, আপনি যদি এই জায়গাটাও নেন, সেম পাবেন। যে এই জায়গা যদি নেন, তাহলে ছবিটা জাস্ট ঘুরে যাবে। আমি কি বোঝাইতে পারছি মুহিব? ধারণা পেয়েছো কিনা? সব বুঝতে হবে না, হালকা ধারণা পাইলে বায়োলজি তোমার জন্য সহজ হয়ে যাবে। পড়ো, যখন বয়স বাড়বে, সেকেন্ড ইয়ারে যাবো, থার্ড ইয়ারে যাবো, সরি সেকেন্ড ইয়ারে শেষে যখন অনেক পড়াশোনা করবো, তখন এগুলো সহজ হয়ে যাবে। তাহলে বলো তো, আপনাকে আমি সুতা দিলাম, তাহলে এই যে দেখো, এটা একটা পাকস্থলী, ওকে? তাহলে কিছু সুতা তুমি লম্বালম্বি ভাবে দিলা, তাহলে এই সুতাগুলো যদি সংকুচিত হয়, তাহলে এটা কি ছোট হবে না? এরকম করে হবে কিনা? তাহলে এগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি। তাহলে পুরো দেয়ালে চারপাশে যাও, দেখবা যে এরকম এরকম করে আছে। এরপরে আমরা যদি একটু ভেতরে যাই, তাহলে আমরা কি পাবো? এই পাশে কিছু আমরা সুতা পেঁচাইছি, রাইট? তাহলে দ্যাট ইজ কল্ড বৃত্তাকার। এটা করবে কি? চাপ দিবে। কি করবে? চাপ দিবে। তাহলে এই পাশে পেশিগুলো এই পাশে চাপ দিল, বৃত্তাকার পেশিগুলো এই পাশে চাপ দিল, আর যেগুলো হচ্ছে এইরকম ডিরেকশনে আছে, মানে এদিক থেকে শুরু করে এই দিকে, এদিক থেকে শুরু করে এই দিকে, এরা কি হবে? যখন সংকুচিত করে মোচড় দেয়। খাদ্যকে আপনি আর কিভাবে ভাঙতে চান? চাপ দিবেন, সংকুচিত করবেন, মোচড় দিবেন। তাহলে পাকস্থলীতে কয়ভাবে আমরা খাদ্যকে গুঁড়া করতে পারি বলো তো? এইভাবে। তাহলে এখন বলো তো, খাওয়ার পর খাদ্যটাকে কি এখানে থাকলে বেশিক্ষণ মোচড় দিয়ে এরকম গুঁড়া গুঁড়া করে দিবে না? আর খাদ্য গুঁড়া হওয়া মানে তো পরিপাক, তাই না? হ্যাঁ, পাকস্থলীতে 2 থেকে 6 ঘন্টা খাদ্যটাকে জায়গা দিতে হবে। আর আমরা কি করি? খাওয়ার পর 3 গ্লাস পানি মাইরা দিই। যদি আপনি এখানে পানি দেন, মোচড় দিতে কষ্ট হবে না? আপনার অস্বস্তি ফিল হবে না? তাহলে একটু সময় নেন, অল্প একটু পানি খান, পরে বাকিটা খাবেন। কারণ পানি খাইলে হয় কি, এই তরলটাতে এনজাইমগুলো কাজ করতে খুব অস্বস্তি বোধ করে। যারা পানি খায় খাওয়ার পর, তাদের পরিপাক ঠিকঠাক হয় না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ বেশি পানি হলে ঘনত্ব কমে যায়, পাতলা হয়ে যায়, আর পাতলা জিনিসের মধ্যে এনজাইম ভালো কাজ করে না। ঘনত্ব চেঞ্জ হয়ে গেলে এনজাইমের অসুবিধা হয়। সো আমরা দেখলাম এইটা। এখন তোমাদের বইয়ে কিন্তু আরেকটা লেয়ার আছে, এইটাকে বলছে ভেতরের দিকের লেয়ার, মানে আমি ধরলাম এটা 5 নম্বর লেয়ার। আরেকটা লেয়ার এই যে এখানে বলছে, এটার নাম বলছে, এই লেয়ারটার নাম বলছে মাস্কিউলারিস মিউকোসা। কি লেয়ার? মাস্কিউলারিস মিউকোসা। তাহলে আমি আরেকবার বলছি, সেরোসা, 3 ধরনের পেশি আছে এখানে, বাইরের দিকে অনুদৈর্ঘ্য, তারপর বৃত্তাকার, তারপর হচ্ছে অবলিক, রাইট? তোমাদের বইয়ে কিন্তু এই পেশিগুলোর কথা বলে নাই। তাহলে তুমি বলো বাহ্যিক অনুদৈর্ঘ্য, অন্তস্থ বৃত্তাকার পেশি থাকে। পেশি স্তরে কি কি থাকে? বাহ্যিক অনুদৈর্ঘ্য, অন্তস্থ বৃত্তাকার। এটার কথা বলে নাই, কিন্তু কাজের ক্ষেত্রে ঠিকই বলছে, খাদ্যকে মোচড় দেয়। এখানে বলে নাই, বাট মোচড় দেয়, এই কথা ঠিকই বলছে। আচ্ছা, এরপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছ, দিস ইজ সাবমিউকোসা। তাহলে মিউকোসার পরে লেয়ারের নাম সাবমিউকোসা, রাইট? তো এখানে এই মাঝখানে একটা লেয়ার আছে, এই লেয়ারটা বেসিক্যালি আলাদা লেয়ার না। এই মিউকোসা লেয়ারটা কিন্তু 3টা লেয়ার নিয়ে তৈরি। এখানে কিন্তু এই যে এটা পাচ্ছ, এই ব্ল্যাকটা পাচ্ছ, এখানে আরো একটা লেয়ার আছে, সবাই মিলে কিন্তু একটা লেয়ার, দ্যাট ইজ কল্ড মিউকোসা। বাট তোমাদের বইয়ে পড়ছে কি, এই লেয়ারটাকে আলাদা ভাবে বলছে, দ্যাট ইজ কল্ড মাস্কুলারিস মিউকোসা। যদিও এই লেয়ারটা কিন্তু এইটার লেয়ার। কেন জানেন এই লেয়ারটা মাস্কুলারিস মিউকোসা মানে কি জানেন?
এটাও একটা মিউকোসাল লেয়ার, মিউকোসারই একটা অংশ বা মিউকাস সমৃদ্ধ লেয়ারের একটা অংশ, যার মধ্যে মাসল আছে বা পেশি আছে। এই পেশিগুলো কি করে জানেন, চাপ দিলে এখান থেকে এনজাইম গুলো, ফ্লুইড গুলো বের হয়ে আসে, এনজাইম তরল গুলো এখান থেকে বের হয়ে আসে। এই জন্য এখানে একটু মিউকোসাল লেয়ারটাতে একটু পেশি আছে। যে মাস্কিউলারিস মিউকোসাল লেয়ারটা যদি একটু সংকোচন হয়, এখানকার যে এনজাইম গুলো আছে এগুলোকে চাপ দিয়ে বাইর করবে, আর বাইর করলে তো এখানে খাদ্যের উপরে আসবে এনজাইম গুলো, তাই না? তো আমরা ওইটা ভাববো না। বইয়ে যেহেতু 5টার কথা আছে 5টাই বলবো, অবলিকটার কথা যেহেতু বলে না আমরা এটা বলবো না, তাহলে আমি এটা আবার নতুন করে তোমাদের বলি। স্তর দেখো, পাকস্থলী অ্যাকর্ডিং টু বুক 5টি স্তরে তৈরি। কোন বই? আজমল স্যারের বই। কয়টি স্তর? 5টি। তাহলে বলো তো, আমি যদি তোমাকে বলি এদিকে বলি আর এদিকে বলি, বাইরে থেকে ভেতরের দিকে যাও কিংবা ভেতর থেকে বাইরে, তখন ডিরেকশনটা কেমন হবে? যদি বলো বাইরে থেকে ভেতরে কি কি থাকে, বলবো সেরোসা পেশি স্তর, পেশি স্তরে হলো বাইরের দিকে অনুদৈর্ঘ্য, ভেতরের দিকে বৃত্তাকার। যাই হোক, সেরোসা পেশি স্তর, দেন সাব মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা এন্ড দেন মিউকোসা। আর যদি বলে বলো তো পেশি 5টা যে স্তর আছে ভেতর থেকে বাইরের দিকে, বলো তো, বলবা মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, সাব মিউকোসা, পেশি স্তর এন্ড আফটার সেরোসা। সেরোসা একবার বাইরের দিকে থাকে, ঠিক আছে? রক্তনালীগুলোর নাম শুনছেন না আপনারা? তো রক্তনালীগুলো কিন্তু এই যে লেয়ার থেকে এসে, রক্তনালীগুলো কিন্তু এই পাশে প্রবেশ করে এই মাসল লেয়ারে আসে। হৃৎপিণ্ড, পাকস্থলীরও তো রক্তের দরকার, দরকার কি না? তাহলে রক্তনালীগুলো কিন্তু এই লেয়ারে থাকে। এখন প্রশ্ন হলো যে এখানে যে এনজাইমগুলো আসে, এনজাইমগুলো কোত্থেকে আসে? এখানে যে তরলগুলো আসে দেয়াল থেকে, এগুলো কোত্থেকে আসে? খুবই সিম্পল। এই যে মিউকোসাল লেয়ারটা দেখতে পাচ্ছ না, ব্ল্যাক লেয়ারটা, এগুলোতে কিন্তু কিছু কোষ আছে যেগুলো থেকে এনজাইম আসে। তাহলে বলো যে পাকস্থলীর যে এনজাইমগুলা, পাকস্থলীর ভেতরে যে মিউকাসগুলা, পাকস্থলীর ভেতরে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলা কোত্থেকে আসে? সেরোসা লেয়ার থেকে আসে? মাস্কুলার লেয়ার থেকে আসে? সাবমিউকোসা থেকে আসে? মাস্কুলারিস মিউকোসা থেকে আসে? না, পাকস্থলীর ভেতরে আসবে একবার নিয়ারেস্ট লেয়ার থেকে। নিয়ারেস্ট লেয়ার কোনটা? এই লেয়ারটা, রাইট? এই লেয়ারটা থেকে আসে। কোথা থেকে আসে আমি একটু বলি। এই যে এখানে কিছু কোষ থাকে এই লেয়ারটা পুরোটাতে, এই যে এখানে কোষ 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 কোষ, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কোষ, ওকে? এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কোষ। এই কোষগুলো থেকে অ্যাকচুয়ালি ক্ষরণ হয়। কেউ এইসিএল ক্ষরণ করে, কেউ এনজাইম ক্ষরণ করে, কেউ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল ক্ষরণ করে, নানাজন, কেউ মিউকাস ক্ষরণ করে, বিভিন্ন জন বিভিন্ন জিনিস ক্ষরণ করে। তাহলে বলো তো, যারা ক্ষরণ করে তাদের কি গ্রন্থি বলে না? যারা কোনো কিছু ক্ষরণ করে তাদেরকে কি বলে? গ্রন্থি। হোক না সেটা এনজাইম, হোক না সেটা হরমোন, হোক না সেটা মিউকাস, হোক না সেটা আয়ন, যারাই ক্ষরণ করবে তাদের নামই গ্রন্থি। তাহলে বলো তো, পাকস্থলীর যে জিনিসগুলা কোত্থেকে আসে? গ্রন্থি থেকে আসে। আর গ্রন্থিগুলো কোথায় আছে? একেবারে নিয়ারেস্ট লেয়ারে আছে। এই মিউকোসা লেয়ারটা অ্যাকচুয়ালি গ্রন্থি সমৃদ্ধ লেয়ার। যে গ্রন্থিগুলোতে এইচসিএল আসে এখানে, যে গ্রন্থি থেকে এনজাইম আসে, যে গ্রন্থি থেকে বাইকার্বনেট আসে, যে গ্রন্থি থেকে মিউকাস আসে, যে গ্রন্থি থেকে অনেক জিনিস আসে, ঠিক আছে? তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যেটা করব, এই যে এই অংশটা দেখব, এই তিনটা এবার আমরা একসাথে দেখব, ঠিক আছে? আচ্ছা, দেখো, চিন্তা করো, এটা পাকস্থলী। তাহলে এক কাজ করি, এই জায়গাটা কেন বড় করি? কি করবো? এই জায়গাটাকে বড় করব। বড় করলে তো আমরা কি পাবো? মিউকোসা, তারপর কি সাব মিউকোসা, এই মাঝখানে মাস্কুলারিস মিউকোসা, তারপর কি পেশি স্তর, এন্ড দেন হচ্ছে সেরোসা, ঠিক না? আমরা যেটা করব, আমরা শুধু এই লেয়ারটা দেখব। এই যে এখান থেকে কি করব? এই লেয়ারটা দেখব। দেখো, পাকস্থলীর শুধুমাত্র, তাহলে পাকস্থলীর ভেতর অঞ্চলটা হলো এই অঞ্চলটা, রাইট? ঠিক কিনা? পাকস্থলীর ভেতরটা মানে এই অঞ্চলটা, আর এই লেয়ারটা হলো এই লেয়ারটা। তাহলে বলো তো, পাকস্থলীর ভেতর কি? এটা না খাদ্য, এখানে এসে বসে আছে না, দিস ইজ খাদ্য। এই দেখো, হাসতেছো, একটু পরে দেখবা, রাইট? তাহলে পাকস্থলীর ভেতরে এইটা, পাকস্থলীর হচ্ছে লেয়ার এটা, চারপাশে জুড়েই কিন্তু এরকম। তাহলে দেখো, আমি এক কাজ করি, এগুলোতে কিছু কোষ দিই। কি করি? কিছু কোষ দিই।
ওকে, তাহলে এখন প্রশ্ন হলো, সবার আগে যে প্রশ্নটা সেটা হলো যে এই যে গর্তগুলো পাকস্থলীর ভেতরে যে গর্তগুলো পাচ্ছি এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে পিট। পিট মানে কি? কুয়া না? তাহলে এগুলো কি? গর্ত, গর্ত, গর্ত। এবং এই গর্তগুলা থেকে কি আসে? এই গর্তগুলা থেকে এনজাইম আসে পাকস্থলী, এই যে দেখো ভেতরে এই গর্তগুলা থেকে এনজাইম আসে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, মিউকাস আসে এবং আরো অনেক কিছু আসে। তাহলে এক এক করে আমরা এই লেয়ারটার এখন কোষগুলো পড়বো। তার আগে বলে রাখি, এইরকম গর্ত পাকস্থলীতে থাকে 3.5 মিলিয়নের মতো। কত মিলিয়ন? 3.5 মিলিয়নের মতো। ওকে, নাম্বারটাতে একটু এলোমেলো হইতেই পারে, নাম্বার বায়োলজিতে খুব জরুরি জিনিস না। বাট এই যে কোষগুলো দেখতে পাচ্ছ না, এই কোষগুলোর পরিমাণ হচ্ছে 40 মিলিয়ন বা 4 কোটি। 40 মিলিয়ন বা 4 কোটি। কি পরিমাণ কোষ থাকে চিন্তা করছো পাকস্থলীতে, কি পরিমাণ কোষ থাকে। ওকে, তাহলে এক এক করে আমরা কোষগুলোর নাম দেখি। সবচেয়ে বেশি যে কোষগুলো দেখতে পাচ্ছেন এই কোষগুলো, এগুলোর নাম হচ্ছে মিউকাস কোষ। কি কোষ? মিউকাস কোষ। এই যে দেখো ধারালো ধারালো কোষটা দেখতে পাচ্ছ না, এটা দিস ইজ কল প্যারাইটাল কোষ। কি কোষ? প্যারাইটাল বা অক্সিনটিক কোষ। অক্সিনটিক কোষ। এই যে এখানে একটা কোষ দেখতে পাচ্ছ, এই যে এটা, দিস ইজ কল জি কোষ। কি কোষ? জি কোষ। আবার এই কোষগুলো দেখতে পাচ্ছ, এই কোষগুলোর নাম হলো সিপ কোষ বা জাইমোজেনিক কোষ। একটু সময় লাগবে কিন্তু এই টপিকটা বুঝতে। জাইমোজেনিক কোষ একটু কমপ্লেক্স মনে হবে, একদমই টেনশন করবা না। এগুলো যখন তুমি আবার রিভিশন দিবা না 3-4টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর, তখন দেখবা যে এই টপিকগুলো তোমার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। একই জিনিস বারবার শুনবা, 2 বছর ধরে শুধু কি করবা? রেওয়াজ করবা। সকালে উঠে হাফেজরা যেভাবে পড়ে এরকম খালি ভিডিও শুনবা, হেডফোন লাগাইতে খালি জার্নি করবা, যখন ঘুমাবা, যখন বায়োলজি এর ক্লাস দেখবা, শুনবা। ঠিক আছে, শুনলেই তোমার দেখবো বায়োলজি পড়া শেষ। আচ্ছা, লুক, দিজ আর মিউকাস কোষ। মিউকাস কোষ সবচেয়ে বেশি থাকে। এই যে এই ধারালো কোষগুলোর নাম হচ্ছে প্যারাইটাল বা অক্সিনটিক কোষ। এই যে কোষটা দেখতে পাচ্ছ, দিস ইজ জি কোষ। আর এই যে এখানে কিছু কোষ দেখতে পাচ্ছ, দিজ আর জাইমোজেনিক কোষ, রাইট? এখানে আমরা আরেকটা কোষ দিব। এই যে কোষটা, এটা হোয়াইট কালার, সাদা। এই কোষটার নাম হলো আর্জেন্টাফিন কোষ। কি কোষ? আর্জেন্টাফিন, নট মেসি কোষ বা আর্জেন্টিনা কোষ, দিস ইজ আর্জেন্টাফিন কোষ। তাহলে কয় ধরনের কোষ পেলাম? 1, প্যারাইটাল কোষ 2, জি কোষ 3, এই একটা কোষ পেলাম, চিপ কোষ বা জাইমোজেনিক কোষ। আর এটার আরেকটা নাম হলো পেপটিক কোষ। কি কোষ? পেপটিক কোষ। তাহলে এটা 3টা নাম, এটা হলো 4। আর আর্জেন্টাফিন কোষ পেলাম, দিস ইজ 5। কয় ধরনের কোষ পাইলাম আমরা? গ্যাস্ট্রিক পিট গুলাতে, গর্তগুলাতে 5 ধরনের কোষ পেলাম। তাহলে এই 5 ধরনের কোষের কাজ কি? দেখো, ফার্স্ট কাজ, খাদ্যটাকে কি করতে হবে? খাদ্যটাকে পিচ্ছিল করতে হবে। তাহলে পিচ্ছিল করার জন্য এই কোষগুলো কি ক্ষরণ করবে? খাদ্যটাকে পিচ্ছিল করার জন্য কোষগুলো কি করবে? মিউকাস। তাহলে দেখছো যে মিউকাস কোষ কেন এত বেশি? কারণ অনেক বেশি মিউকাস লাগে। ঠিক আছে। 2, এই যে প্যারাইটাল কোষ দেখতে পাচ্ছ না, প্যারাইটাল শব্দের অর্থ কিন্তু, প্যারাইটাল শব্দের অর্থ হলো, এই কালারটা ব্যবহার করি, প্রাচীর। কি কোষ? তাহলে মনে রাখবা, প্যারাইটাল শব্দের অর্থ প্রাচীর। পথে প্যারাইটাল, পথে প্রাচীর। আচ্ছা, তুমি এই পাশে যখন যাবা তাহলে দেখবা যে প্রাচীর এই কোষটা, প্রাচীর এই কোষটা। দেখো এই জায়গায় যাচ্ছ, পাশে যে দেয়ালটা দেখতে পাচ্ছ, প্রাচীর দেখতে পাচ্ছ, এই কোষটা। যদিও অন্যগুলো আছে, বাট এগুলোকে বলা হচ্ছে প্রাচীরে যেহেতু আছে, সো দেয়ার প্যারাইটাল কোষ। এখন প্রশ্ন হলো, এটার নাম কেন অক্সিনটিক কোষ? একটু খেয়াল করছো কি পরিমাণ ধারালো কোষগুলা? গুতা দিলে খবর হয়ে যাবে, রাইট? যেহেতু ধারালো, এই জন্য এই কোষগুলোর নাম হচ্ছে অক্সিনটিক কোষ। অক্সিনটিক শব্দের অর্থ হলো শার্পেন বা শার্প সেল। অক্সিনটিক মানে কি? শার্প। অক্সিনটিক মানে কি? শার্প, রাইট? তাহলে এই কোষগুলা থেকে কি আসে? এই যে দেখো, এখানে কোনো জীবাণু আসতে পারে না। এই যে একটা জীবাণু, একটা জীবাণু চলে আসে। এই যে দেখো আর একটা জীবাণু। তাহলে এখান থেকে কি আসবে? মুহিম,
হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে বলো তো মিউকাস কোষ থেকে মিউকাস আসে খাদ্যটাকে নরম করে, আর প্যারাইটাল কোষ থেকে কি আসে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, জীবাণুগুলোকে আগে মেরে ফেলে। শুধু যে জীবাণুগুলোকে মেরে ফেলে তা না, চিন্তা করো তো এই হাইড্রোক্লোরিকটা এসে যদি আবার এই দেয়ালগুলোতে যায়, গলায় ফেলবে না এই দেয়ালগুলোকে? মুহিম, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো জীবাণু মারতেছে, কিন্তু এ যদি দেয়ালটাতে যায় তাহলে দেয়ালগুলোকে নষ্ট করে ফেলবে। তাহলে কি করতে হবে? তাহলে দেখো এই মিউকাসটা আছে না, এই মিউকাস কোষগুলো শুধু যে এদিকে আসে তা না, মিউকাস গুলো এখানে একটা বিরাট একটা লেয়ার তৈরি করে। এখানে কি তৈরি করে? লেয়ার। যে তুমি বাইরে হইতে পারবা এখান থেকে, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাইরে হইতে পারছে, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ঘুরে গিয়ে দেয়ালটাকে গলায় দিতে যায়, পারবে না। লুক, মিউকাস কোষ থেকে মিউকাস এসে শুধু খাদ্যটাকে নরম করে না, মিউকাস করে কি আবার এই দেয়ালটাকে এইরকম করে আবৃত করে রাখে। এত বেশি মিউকাস দিয়ে আবৃত রাখে যে হাইড্রোক্লোরিক গিয়ে যে ক্ষতি করবে সেই সুযোগটা পায় না। তাহলে বলো তো মিউকাস কি আমাদের অনেক লাগবে না? অনেক মিউকাস লাগবে না পাকস্থলী পুরো দেয়ালটাকে লেপে রাখতে? তাহলে দেখছো মিউকাস কোষের পরিমাণ সবচেয়ে বেশি। আরো অনেক, এখানে বোঝা যাচ্ছে না, আরো অনেক। তাহলে আমরা অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষেরও কাজ শিখে ফেললাম। ঠিক আছে, এবার আমরা চলে আসি এই যে এখানে সিপ কোষ যেটা আছে। বলো তো সিপ বলতে কি বোঝাইছে? সিপ বলতে বোঝাইছে যারা প্রধান। কারা প্রধান? যারা এনজাইম ক্ষরণ করে, রাইট বহিম? পরিপাকের জন্য যারা এনজাইম ক্ষরণ করবে তারাই প্রধান, তারাই হচ্ছে প্রধান কোষ বা সিপ কোষ। ঠিক আছে, এই যে দেখো পেপটিক, পেপটিক শব্দের অর্থ হলো পরিপাক। তাহলে বলো তো এখানে যদি পরিপাক হতে চাই এনজাইম কে দিবে? সিপ কোষ বা প্রধান কোষগুলা। এখানে যদি পরিপাক করতে চাই সিপ কোষগুলা এনজাইম দিচ্ছে, তাহলে বলো তো এদের আরেকটা নাম কি? পরিপাক কোষ হতে পারে না? এরা যেহেতু এনজাইম দিচ্ছে, এরাই যেহেতু পরিপাকটা প্রধান কাজটা করতেছে, তাহলে এরাই পেপটিক কোষ বা পরিপাক কোষ, রাইট? আচ্ছা, এরপরে যেটা, এটার আরেকটা নাম হলো জাইমোজেনিক কোষ। কেন জাইমোজেনিক কোষ আমি আপনাদের বলতেছি। জাইমোজেন শব্দের অর্থ হলো, জাইমোজেন শব্দের হলো যে এনজাইমগুলা ঘুমন্ত, যে এনজাইমগুলো নিষ্ক্রিয়, ওগুলোকে ধাক্কা দিলে জেগে উঠবে। তাহলে বলো তো হোয়াই দিস ইজ জাইমোজেনিক কোষ? কারণ এখান থেকে এখন যে এনজাইমগুলো আসবে, এই যে এনজাইম আসতেছে খাদ্যটাকে পরিপাক করার জন্য, এই যে দেখো এনজাইম, দিস ইজ এনজাইম। আমরা একটু বাটারফ্লাই শেপ দিলাম। কি শেপ দিলাম আমরা? একটু এটাকে একটু বাটারফ্লাই শেপ দিলাম, দেখছো? তাহলে এবার বলো তো যে কোষগুলা এনজাইম দিচ্ছে পরিপাকের জন্য, তারাই তো এখানকার হেড, এই জন্য সিপ কোষ। এরা এনজাইম দিলেই পরিপাক হবে। তাহলে তাহলে এদের আরেক নাম কি? পেপটিক কোষ বা পরিপাক ঘটাচ্ছে যে কোষগুলা এনজাইম দিয়া। বাট যে এনজাইমটা দিচ্ছে এনজাইমটা নিষ্ক্রিয়, এই জন্য এদের নাম হচ্ছে জাইমোজেনিক কোষ। তাহলে একটু দেখো এই এনজাইমটা কি, কিটা? নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় এনজাইম। তাহলে নিষ্ক্রিয় এনজাইমের আরেক নাম কি? জাইমোজেন। এই যে দেখো জাইমো শব্দের অর্থ হলো জাইম বা এনজাইম, জাইম বা এনজাইম। আর জেন মানে হলো এরা এনজাইম তৈরি করে। খুবই কমপ্লেক্স। ওকে, আমরা এখন এটা দেখবো না, একটু পরে দেখবো আমরা এটা। তাহলে বলো তো নিষ্ক্রিয় এনজাইমের নাম কি? জাইমোজেন। তাহলে এরা যেহেতু নিষ্ক্রিয় এনজাইম ক্ষরণ করলো, এনজাইমটা কোনো কাজ করতে পারে না, জাস্ট ক্ষরণ করে দিছে। তাহলে নিষ্ক্রিয় এনজাইম যারা ক্ষরণ করবে তাদের আরেক নাম জাইমোজেনিক কোষ, রাইট? তাহলে আমরা আরেকবার দেখি। মিউকাস কোষ মিউকাস ক্ষরণ করে, শুধু যে খাবারকে নরম করে তা না, এই দেয়ালটাকে পুরো একটা লেয়ার দেয়। কারণ এখানে যে প্যারাইটাল কোষগুলো আছে বা শার্প কোষগুলো আছে, অক্সিনটিক কোষ, তারা এসিএল ক্ষরণ করে। এসিএল এসে শুধু জীবাণুকেই মারে না, এসিএল করে কি দেয়ালগুলোকে ক্ষতি করতে যায়। আর যে না ক্ষতি করতে যায়, মিউকাস কোষ তো অলরেডি একটা পুরো লেয়ার দিয়ে রাখছে মিউকাসের। এখন যেটা লাগবে আমাদের এনজাইম লাগবে, আর এনজাইমের জন্য যে কোষ যাবে সেই কোষের নাম কি কোষ? সিপ কোষ। এরাই প্রধান কোষ, এরা এনজাইম দিচ্ছে। এবং এদের আর একটা পেপটিক কোষ, কারণ কি এরা যে এনজাইমটা দিচ্ছে ওটা পেপটিক বা পরিপাক করে দিচ্ছে। এরা যে এনজাইমটা দিচ্ছে এটা নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়র নাম হচ্ছে জাইমোজেন। নিষ্ক্রিয় এনজাইমের নাম কি? নিষ্ক্রিয় এনজাইমের নাম জাইমোজেন। তাহলে ওই কোষগুলাই যেহেতু নিষ্ক্রিয় এনজাইম দিচ্ছে, তাদের আরেক নাম হচ্ছে জাইমোজেনিক কোষ। ডান? ওকে, তাহলে এখানে আমাদের আরেকটা কথা আছে। বলতো এই সিএল এসে কি করতেছে? জীবাণুগুলোকে মেরে ফেলতেছে। এই সিএল এর কি আর কোনো কাজ নেই? আছে। এই যে জীবাণুকে মেরে ফেলতেছে, এটাকে এই জন্য এই সিএল কে বলা হয় অ্যান্টিসেপটিক। তোমরা তো জানো অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক, রাইট? এই যে দেখো এই কি নিষ্ক্রিয় এনজাইম না?
ও তো আসছে, এসে এর উপর কাজ করতে পারবে? পারবে না। তাহলে তাকে জাগাইতে হবে না? আর জাগানোর জন্য কি পানি ঢেলে দেওয়ার থেকে অ্যাসিড ঢেলে দেওয়া বেটার না? এই অ্যাসিড ছিটাই দেওয়া পারে, তাহলে সে জেগে যাবে, জেগে গিয়ে এর উপর কাজ করবে। কিসের ঘুমায় থাকে? তাহলে দেখো এই HCl এসে শুধু যে জীবাণু মারবে তা না, HCl এসে যে আপনার দেয়ালটাকে নষ্ট করতে চাইবে তা না, বরং এই HCl এসে একে জাগিয়ে দিবে। তাহলে HCl কি হিসাবে কাজ করে? জাইমোজেনের সক্রিয় কারক হিসাবে কাজ করে, বা নিষ্ক্রিয় এনজাইমটাকে কি করে? সক্রিয় এনজাইম। তাহলে বলো, পাকস্থলীতে এনজাইমকে সক্রিয় করতে কে প্রধান কাজ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে অ্যান্টিসেপটিক হিসাবে কে কাজ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীর দেয়ালকে ক্ষতি করতে কে চায়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীর দেয়ালকে যেন ক্ষতি না করতে পারে, এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বাধা দেয় কে? মিউকাস, পুরো লেয়ারের মিউকাস, রাইট? মিউকাসকে ক্ষরণ করতেছে মিউকাস কোষ, আর HCl কে ক্ষরণ করতেছে প্যারাইটাল কোষ। প্যারাইটাল কেন? কারণ এটা প্রাচীরে আছে। আর এটার নাম অক্সেন্টিক কেন? কারণ এটা শার্প। ঠিক আছে, বাকি রইল আরেকটা সেল, দ্যাট ইজ কল আর্জেন্টাফিন সেল, রাইট? খুব সহজ একটা সেল। এই আর্জেন্টা শব্দের অর্থ হলো সিলভার। সিলভার মানে কি? সাদা না? সাদা না? সিলভার মানে কি? সাদা না? সিলভার মানে রূপা, রূপা মানে কি? সাদা। আর দেখো এই যে ফিন, আফিন, আর্জেন্টাফিন মানে আফিন, আফিন মানে হচ্ছে এফিনিটি, এফিনিটি মানে কি? আকর্ষণ। আমি আরেকবার বলছি, আর্জেন্টাম শব্দের অর্থ হলো সিলভার বা সাদা, আর আর্জেন্টাফিন, এখানে যে আফিন পার্টটা আছে, আফিন মানে হচ্ছে এফিনিটি, AFFINITI, TY, রাইট? আফিনতে আফিনিটি বা এফিনিটি মানে আকর্ষণ। তাহলে বলো তো, আমি যদি এখানে রং দেই, আমি যদি এখানে রং দেওয়া শুরু করি, কোন কোষগুলো সাদা হবে? আর্জেন্টাফিন সেলগুলা। ঠিক আছে, এবার চলে আসে আর্জেন্টাফিন সেলের কাজ কি। আর্জেন্টাফিন সেল একটা চমৎকার জিনিস ক্ষরণ করে, একটু আমরা এখানে দেখাই। আর্জেন্টাফিন সেল একটা চমৎকার জিনিস ক্ষরণ করে, দিস ইজ কল্ড গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। কি নাম? গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার পাকস্থলীতে আমরা যে ভিটামিন খাই, দ্যাট ইজ কল্ড ভিটামিন B12। ভিটামিন B12 আমরা যে খাচ্ছি, এই গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর করে কি? ভিটামিন B12টাকে শোষণ করতে সাহায্য করে। কি করতে সাহায্য করে? শোষণ। তাহলে বলো তো, এই ভিটামিন B12 যদি আমরা শোষণ করতে পারি, আমাদের রক্তে যায়, রক্ত, তাহলে আমাদের রক্তে কিন্তু কি হবে জানো? রক্ত হয়ে যাবে অস্থিতে। তোমরা তো অস্থি মজ্জার নাম শুনছো, তাহলে বলো তো ভিটামিন B12 কোথায় যাবে? অস্থি মজ্জায়। আর অস্থি মজ্জায় যদি যায়, আমাদের RBC উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? RBC বা লোহিত কণিকা। তাহলে আমি আরেকবার বলি, আমরা যে ভিটামিন খাই, ভিটামিন B12টা আমাদের লাগে, কারণ ভিটামিন B12টা আমাদের অস্থি মজ্জায় গিয়ে RBC তৈরি করে। তাহলে এবার বলো তো, এই ভিটামিন B12 যদি আমাদের দেহে আসে, এটাকে যদি আমরা শোষণ না করতে পারি, পায়খানার সাথে যদি বাইর হয়ে যায়, তাহলে আমাদের কি RBC উৎপন্ন বাধাগ্রস্ত হবে না? ইয়েস। তাহলে আমাদের এই যে সাদা কোষগুলো, আর্জেন্টাফিন কোষগুলো করে কি? একটা কেমিক্যাল ক্ষরণ করে, দিস ইজ কল্ড গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর। এই গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর আমাদের এই ভিটামিন B12টা শোষণ করতে সাহায্য করে। তাহলে বলো তো, যাদের পাকস্থলীতে আলসার আছে, পাকস্থলীতে ক্ষত আছে, তাদেরকে ভিটামিন B12টা শোষণ আর হইতে পারবে? যতই এটা আসুক, পারবে? কারণ এই ইন্টেনসিভ ফ্যাক্টর এসে করে কি? এই B12টাকে পাকস্থলীর ভেতর দিয়ে আমাদের রক্তে নিয়ে যায়। তাহলে আপনার যদি দেয়ালগুলোতে ক্ষত থাকে, তাহলে B12 শোষণ হবে না। আর যার পাকস্থলীতে ক্ষত থাকে, তাদের B12 যেহেতু শোষণ হচ্ছে না, তাদের কিন্তু রক্ত স্বল্পতা তৈরি হয়। খেয়াল করছো? এখানে প্রবলেম, রক্ত স্বল্পতা তৈরি হয়েছে। তাহলে তোমরা শুধু আয়রনই খাও, আয়রনের পেছনেই ছোট। পাকস্থলীতে যে ঠিক রাখতে হবে, অ্যাসিডিটি যে কমাইতে হবে, এটার পেছনে কিন্তু তোমরা কাজ করো না। তাহলে আমাদের মায়েদের কিন্তু মাঝে মাঝে আলসার, গ্যাস্ট্রাইটিস দেখা যায়। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু B12 খাইলেও শোষণ হবে না। ফলে তাদের কি করতে হবে? পাকস্থলীর যত্ন নিতে হবে। কারণ পাকস্থলীতে এক লোক আছে, দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর। সে করে কি? খাবারের সাথে যে B12টা আসে, সেটাকে শোষণ করতে সাহায্য করে। ঠিক আছে, সো আমরা মোর কমপ্লেক্স জিনিস পড়লাম, দেখো। ওকে, তাহলে আমি একটু বলি, এখনো আমাদের একটা কোষ বাকি আছে, দ্যাট ইজ কল্ড জি কোষ। কি কোষ? জি কোষ। খুব সহজ আমি বলি, এই জি কোষ থেকে কিন্তু এনজাইম ক্ষরণ হয় না, একটা হরমোন ক্ষরণ হয়, তার নাম হলো গ্যাস্ট্রিন। কি নাম? গ্যাস্ট্রিন। জি কোষ বলার কারণ হচ্ছে এখান থেকে গ্যাস্ট্রিন ক্ষরণ হয়, গ্যাস্ট্রিনের বানান শুরু হয় জি। আর গ্যাস্ট্রিন হরমোনটা কিন্তু এখানে একটা বিশেষ জিনিসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
কিসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে? ওটা কি এইচসিএল এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে? এটা আমরা আরেকটা ভিডিওতে গিয়ে শিখবো, আরেকটা লেকচারে গিয়ে শিখবো। ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলছি, পাকস্থলীতে যে কোষগুলো আছে এরা থাকে পিট বা গহ্বরগুলোতে। 5 ধরনের কোষ থাকে: মিউকাস কোষ, প্যারাইটাল কোষ, জি কোষ, সিপ কোষ এবং আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন কোষ করে গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর, যারা ভিটামিন বি12 শোষণে সাহায্য করে। সিপ কোষ থেকে এনজাইম আসে, এই এনজাইম পরিপাকে সাহায্য করে বলে একে পেপটিক কোষ বলে। এই এনজাইমটা যে ক্ষরিত হলো তার নাম হচ্ছে জাইমোজেন, কারণ এরা নিষ্ক্রিয় এনজাইম। সো দিস ইজ কল্ড জাইমোজেনিক সেল। নিষ্ক্রিয় এনজাইমটাকে যদি সক্রিয় করতে চাও তাহলে তোমার এইচসিএল লাগবে। এইচসিএল কোত্থেকে আসবে? এই প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে। মেডিকেল এডমিশনে পর 2 বছর আসছিল এটা। সে এইচসিএল ক্ষরণ হয় কোথা থেকে? প্যারাইটাল থেকে, প্যারাইটাল কোষ থেকে। প্যারাইটাল কোষ যদি না থাকে বইয়ের মধ্যে, অপশনের মধ্যে, তাহলে কি দাগাবা? অক্সিনটিক। অক্সিনটিক কোত্থেকে আসে? শার্পনেস থেকে আসছে। দেখো এগুলো খুবই শার্প। ওকে, আচ্ছা এখন যে জিনিসটা আমরা পড়বো, আচ্ছা এখানে একটা কথা আছে, এগুলো কি একটা করে কোষ না, সিঙ্গেল কোষ না এগুলো সব? তাহলে এই যে কোষগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় এককোষী গ্রন্থি। কি বলে? এককোষী গ্রন্থি। পরীক্ষায় আসে কিন্তু কোনটি পাকস্থলীর এককোষী গ্রন্থি নয়, কিংবা পাকস্থলীতে যে গ্রন্থিগুলো থাকে এগুলো কয় কোষী? সবগুলো সিঙ্গেল সিঙ্গেল কোষ, এককোষী গ্রন্থি। এখানে এই কোষটা কাজ করতেছে একটাই কোষ, এখানে এই কোষটা কাজ করতেছে একটাই কোষ, এখানে এই কোষটা কাজ করতেছে একটাই কোষ, এখানে এই কোষটা কাজ করতেছে একটাই, সিঙ্গেল, কারোর কোষে নির্ভর করতেছে না। তাহলে পাকস্থলীর কোষ, পাকস্থলীর যে কোষগুলো দেখতে পাচ্ছ যারা ক্ষরণ করে, সো দে আর গ্রন্থি কোষ। কয় কোষী? এককোষী গ্রন্থি। পরীক্ষায় কিন্তু আসবে পাকস্থলী এককোষী গ্রন্থি কয়টি, কি কি, কাজ কি। সো খুব সাবধান, ভালো করে মেশাবা। ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা চলে আসি আর একটা টপিকে, দেন আমাদের পাকস্থলী পড়া শেষ। বিশাল একটা টপিক, সেটা হলো গ্যাস্ট্রিক আলসার এবং পাকস্থলী কেন নিজে হজম হয় না। এটা আমি একটু দেখাই। এটা হচ্ছে পাকস্থলী। ঠিক আছে? তাহলে বলো তো, এখান থেকে কি এইচসিএল ক্ষরণ হয় না? এখান থেকে কি এনজাইম ক্ষরণ হয় না? তো এইচসিএলটা কি দেয়ালটাকে হজম করে ফেলতে পারে না, একবার গলায় দিতে পারে না? এই এনজাইমটা যেহেতু প্রোটিনকে পরিপাক করে, তাহলে এই এনজাইমটা কি দেয়ালটাকে একবার গলায় দিতে পারবে না, কারণ দেয়ালটাও তো প্রোটিন। তাহলে দেখো, এইচসিএলটাও দেয়ালটাকে ক্ষতি করতে পারে, গলায় দিতে পারে, এনজাইমটাও দেয়ালটাকে গলায় দিতে পারে, তার মানে পাকস্থলীটাকে হজম করে ফেলতে পারে। ঠিক আছে? কিন্তু হয় না কেন এরকম? অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ দেখো, এই যে এনজাইমটা আসছে, তাহলে আমরা লিখব এখানে এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয়, নিষ্ক্রিয় থাকে। আর নিষ্ক্রিয় এনজাইমকে আমরা কি বলি? জাইমোজেন। বইয়ে খুব সুন্দর করে এই জিনিসটা দেওয়া আছে, এটা পরীক্ষায় আসবে। পাকস্থলী কেন পরিপাক হয় না? তাহলে আবার বলো তো, কেন পরিপাক হয় না? কারণ এখানে যে এনজাইমগুলো ক্ষরিত হচ্ছে, এনজাইমগুলো নিষ্ক্রিয়। যারা নিষ্ক্রিয় তারা কি কাজ করবে? 2, এইচসিএল যে ক্ষরণ হয়েছে, ক্ষরণ হওয়ার পর যে দেয়ালে গেছিল, দেয়ালে কি পাইছিলা? পুরু কিসের আবরণ? মিউকাসের আবরণ। তাহলে লিখবা যে পাকস্থলীর প্রাচীর পুরু মিউকাসে আবৃত। তাহলে যত বেশি পুরু হবে, এই সেল যতই যাক, এই দেয়াল জমে যাইতে পারবে না, তাই না? সামনে গিয়ে মিউকাসে গিয়ে আটকে যাবে। এনজাইমগুলো যদি সক্রিয় হয়, সক্রিয় হয়ে কিন্তু কি করতে পারবে না, এই মিউকাস পার হয়ে যাইতে পারবে না। বুঝতে পারছো? তাহলে দেয়ালটা কিন্তু আমাদের বেঁচে গেল। 3 নাম্বার হচ্ছে বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট হচ্ছে একটা ক্ষারীয় আয়ন। বলো তো, প্রচুর পরিমাণে যদি তুমি এখানে বাইকার্বনেট ক্ষরণ করো, তাহলে বাইকার্বনেট প্লাস এইচসিএল, অ্যাসিড, ক্ষার আর অ্যাসিড মিলে কি হবে? প্রশমন বিক্রিয়া হবে, লবণ পানি উৎপন্ন হবে। তোমরা তো পড়ছো কেমিস্ট্রিতে। তাহলে 3 নম্বর কারণ কি? পাকস্থলীর প্রাচীরে প্রচুর পরিমাণ বাইকার্বনেট ক্ষরিত হয়, এই সিএলটাকে নিষ্ক্রিয় করে। রাইট? আচ্ছা, 3 নাম্বার থেকে এবার আমরা চলে আসি 4 নাম্বার কারণ কি। 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট কারণ, সেটা হলো এখানে যে কোষগুলো ছিল, তোমাদের কি মনে আছে যেগুলো এরকম ছিল? তো এখানে যে কোষগুলো আছে খুব কম্প্যাক্ট অবস্থা থাকে। কি অবস্থা থাকে? কম্প্যাক্ট। একটার সাথে আরেকটা এমন করে লেগে থাকে, একটার সাথে আরেকটা এমন করে লেগে থাকে, দৃঢ়ভাবে একটার সাথে একটা লেগে থাকে। তো কেউ মিউকাস লেয়ার ভেদ করে যদি এদের কাছে যায়, আটকে যাবে। তাহলে আমরা লিখতে পারি পাকস্থলী যে পিঠ, গ্যাস্ট্রিক পিঠের যে কোষগুলা বা আবরণী কোষগুলা, বা আমরা যে এককোষী গ্রন্থিগুলো বললাম, এই কোষগুলো দৃঢ়ভাবে পরস্পর যুক্ত থাকে।
পরস্পর যুক্ত থাকে। কেমন জানো? যুদ্ধের ক্ষেত্রে দেখবা যে সেনাবাহিনীর যে সামনের লেয়ারটা, ফ্রন্ট ফুটার যারা, তারা দেখবা বর্ম দিয়ে এমন একটা দেয়াল তৈরি করছে, তুমি যতই আসো ওখানে আটকে যাবা, লাইক দ্যাট। তাহলে আমি আরেকবার বলছি, পাকস্থলী নিজে কেন হজম হয় না? এক নম্বর হলো পাকস্থলীতে যে এনজাইম ক্ষরণ হয়, এনজাইমগুলো ঘুমন্ত, কি আর করবে তারা। দুই, পাকস্থলীতে যে এই সেল ক্ষরণ হয়, এই সেলগুলো দেয়ালে যায়, কিন্তু দেয়ালে গিয়ে দেখে একটা মিউকাসের লেয়ার আছে, পুরো মিউকাস, তাহলে দেয়াল পর্যন্ত যাইতে পারে না, আগে আটকা পড়ে। তিন নম্বর হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বাইকার্বনেট ক্ষরণ হয়। এই বাইকার্বনেটের জন্য এই সেলগুলো কি হয়, যখন দরকার নেই প্রশমিত হয়ে যায়। তিন নম্বর হচ্ছে যদিও কোনোভাবে দেয়াল পর্যন্ত যায়, দেয়ালে যে কোষগুলো আছে এরা এতই একজনের সাথে একজন কম্প্যাক্ট অবস্থায় থাকে, দৃঢ়ভাবে আটকে থাকে, যে এই সিএল কিংবা এনজাইমগুলো ভেতরে যাইতে পারে না। তো আমরা কিন্তু এটা শিখলাম পাকস্থলী কেন হজম হয় না। বাট এরপরেও কিন্তু কথা আছে। আমরা কি করি রেগুলার, আমরা যেটা করি, আমরা ঠিকঠাক সময়ে খাবার খাই না, যে কারণে আমাদের পাকস্থলীতে কিন্তু কি হয়, পাকস্থলী ফাঁকা থাকে, যে কারণে ওই এইচসিএলকে তুমি যত ঠেকাও একটা সময় কি ক্ষত সৃষ্টি হবে না তোমার পাকস্থলীতে? খাবার যদি এখানে রাখো তাহলে এইচসিএল এর উপর কাজ করবে, এনজাইমের উপর কাজ করবে। তুমি খাও নাই, সারাদিন খাও না, তাহলে ওগুলো এসে যত দেয়ালে তুমি আটকাও একটা সময় কি করবে না, নিচ পর্যন্ত টাচ করবে না, এগুলো তো ক্ষত সৃষ্টি হবে না? হবে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, এদিকে একটা জিনিস আমরা দেখলাম যে আমরা যদি ঠিকঠাক না খাই তাহলে আমাদের পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হতে পারে। এটার নাম হলো পাকস্থলীর আলসার। আলসার মানে ঘা। ত্বকেও যদি ঘা হয় এটার নামও আলসার, পাকস্থলীর দেয়ালে ঘা হলে ওটাও আলসার। আলসার অনেকগুলো কারণে হতে পারে। একটা হলো যে এখানে হেলিকোব্যাক্টর পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে। হেলিকোব্যাক্টর পাইলোরি, মনে রাখবে, হেলিকপ্টার পাইলোরি, হেলিকোব্যাক্টর পাইলোরি। তো তোমার পাকস্থলীতে যদি ইনফেকশন হয় হেলিকোব্যাক্টর পাইলোরি দ্বারা, তাহলে তোমার পাকস্থলীতে ঘা হবে, ক্ষত সৃষ্টি হবে, আলসার সৃষ্টি হবে। আরেকটা কারণ কি, তুমি যদি অনেক বেশি পেইন কিলার খাও, NSAID, ডাইক্লোফেন বলে লাল লাল কিছু ট্যাবলেট পাওয়া যায় না, খুব ব্যথা, তোমার আম্মা তোমার বলছে যাও দোকান থেকে একটু ব্যথার ওষুধ নিয়ে এসো, তো এই ডাইক্লোফেন নিয়ে এসছো, ডাইক্লোফেন এসে করতেছে কি, এগুলোতে ক্ষত সৃষ্টি করবে। তাহলে আমরা শিখলাম পাকস্থলীতে ক্ষত হয় দুই ভাবে, হেলিকোব্যাক্টর পাইলোরি দ্বারা, আর দুই নম্বর হচ্ছে কি দ্বারা, NSAID নামক ওষুধগুলা, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, দ্যাট মিনস ডাইক্লোফেন, লাল লাল যে ট্যাবলেটগুলো বাজারে পাওয়া যায়, এগুলোর কথা বলা হয়েছে। এই জন্য কিন্তু দেখো এই এই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে আমাদের বলে কি, তোমরা এগুলোর সাথে একটা করে হচ্ছে এসিডি একটা ওষুধ খাও, গ্যাসের ওষুধ খাও, রাইট? কারণ তোমার দেয়ালটাকে নইলে এরা ক্ষত করে ফেলবে। সো এই হলো ঘটনা। আমি পুরো ব্যাপারটা 1 মিনিটের মধ্যে রিভিশন দিচ্ছি। পাকস্থলীর পরিচয়, পাকস্থলীর 4টা পার্ট আছে, কার্ডিয়াক প্রান্ত, পাইলোরিক প্রান্ত, মূল দেহ, কার্ভগুলোকে বলা হয় লেজার এবং গ্রেটার কার্ভেচার। অবস্থান হচ্ছে এটা ডায়াফ্রামের নিচে থাকে, উদর গহ্বরে থাকে। ধারণ ক্ষমতা তো তোমাদের বললাম আজমান স্যারের বই থেকে পড়ে নিতে। ভালভ এবং স্ফিংটারের ক্ষেত্রে আমরা দেখলাম স্ফিংটার থাকে এখানে উপরের দিকে, যেহেতু কার্ডিয়াক প্রান্তে স্ফিংটার থাকে এই জন্য এটার নাম কার্ডিয়াক স্ফিংটার। পাইলোরিক প্রান্তে যেহেতু স্ফিংটার একটা থাকে, দিস ইজ কল্ড পাইলোরিক স্ফিংটার। এরা কি করে, বৃত্তাকার পেশি সংকুচিত অবস্থায় থাকলে এটা বন্ধ করে রাখে রাস্তাঘাট, রাইট? পেশি, পাকস্থলী দেয়ালে যে পেশিগুলো আছে 3 ধরনের পেশি আছে, অনুদৈর্ঘ্য পেশি, বৃত্তাকার পেশি, আর এটার নাম কি অবলিক পেশি বা বাঁকানো পেশি। এরা কি করে, সংকোচন করে, চাপ দেয় এবং মোচড় দেয়, খাদ্য টুকরা টুকরা হয়। হরমোন, এখানে একটা হরমোন আছে দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রিন, জি কোষ থেকে ক্ষরণ হয়। এক কোষী যে গ্রন্থি আছে, আমি বলছি কি মিউকাস কোষ, মিউকাস ক্ষরণ করে, যারা যে গ্যাস্ট্রিক পিট বা গর্তগুলোর ভেতরে থাকে, তাই না? মিউকাস কোষ মিউকাস ক্ষরণ করে, প্যারাইটাল বা অক্সেন্টিক কোষ এই সেল ক্ষরণ করে, জাইমোজেনিক কোষ বা সিপ কোষ বা পেপটিক কোষ তারা হচ্ছে কি করে, এনজাইম ক্ষরণ করে বা নিষ্ক্রিয় এনজাইম, দ্যাট ইজ কল্ড জাইমোজেন। আর কি হয়, গ্যাস্ট্রিক রস। আচ্ছা, গ্যাস্ট্রিক রস থেকে তোমাদের পড়তে হবে, ডেইলি আমাদের প্রায় 2 লিটার, 1.5-2 লিটারের মতো গ্যাস্ট্রিক রস ক্ষরণ হয়। লালা ডেইলি কতটুকু ক্ষরণ হয়, পাকস্থলীতে বা গ্যাস্ট্রিক রস কতটুকু ক্ষরণ হয়, এটা কিন্তু আমাদের জানতে হবে, অ্যামাউন্টটা খুব জরুরি। পাকস্থলী কেন নিজে হজম হয় না, আমরা জানলাম যে 4টা তাদের প্রোটেকশন মেকানিজম থাকে, পুরো মিউকাস থাকে, কোষগুলো কম্প্যাক্ট থাকে, এইচসিএল পুরো মিউকাস থাকে, কোষগুলো কম্প্যাক্ট থাকে এবং কোষগুলো এখানে বাইকার্বনেট ক্ষরণ করে। আরেকটা কি করে, একটা আমি ভুলে গেছি, তোমরা জানো, রাইট? ওকে, গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার 2টা কারণে হয়, একটা হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়া দ্বারা, আরেকটা হলো আমাদের NSAID নামক ড্রাগগুলো দ্বারা। আর কাইম কি, এখানে যে ফ্লুইডগুলো, এই ফ্লুইডগুলো সুপের মতো, দ্যাট ইজ কল্ড কাইম। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।